স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত যত নির্বাচন হয়েছে সকল নির্বাচন নিয়েই বিতর্ক উঠেছে। তাই জুলাই গণ অভ্যুত্থানের পর ইতিহাসের সবচেয়ে সুষ্ঠু নির্বাচন করতে চায় অন্তর্বর্তী সরকার, কিন্তু নির্বাচন কমিশনার আনোয়ার ইসলাম বলেছেন এবারের নির্বাচন ইতিহাসের সবচেয়ে ঝুঁকিপূর্ণ হবে। ঝুঁকি এড়াতে ভোটের রেফারির ভূমিকা কি, ভোটের মাঠের পরিবেশ এখন কতটা নিরপেক্ষ, আলোচনা করতে চাই আজকের ভোটের ট্রেনের সঙ্গে আছে আমি হাসিব বিল্লাহ। গতকাল নির্বাচন সংক্রান্ত আইন গণপ্রতিনিধিত্ব আদেশের অধ্যাদেশের খসড়া অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। কি আছে এই আরপিওতে এক নজরে দেখে নিতে চাই। এই আরপিওতে রয়েছে মূলত জোটের প্রার্থীকে নিজ দলের প্রতীকে ভোট করতে হবে, অর্থাৎ জোটবদ্ধ নির্বাচন করলেও যে দলের থেকে নির্বাচন করবেন তার নিজ প্রতীকে ভোট করতে হবে। নিয়ে আমরা আলোচনা করব দর্শক। এরপরে দেখছি যে পলাতক আসামি ভোটে প্রার্থী হতে পারবেন না। যারা এই গণ অভ্যুত্থানের পর যারা পালিয়ে গিয়েছেন এবং আদালত থেকে তাদেরকে ডাকা হলেও যখন তারা আর হাজিরা দেননি, তারা প্রার্থী হতে পারবেন না। এছাড়া সেনা, নৌ ও বিমান বাহিনীর নিয়মিত বাহিনীর মতো অর্থাৎ পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনীর মতো নির্বাচনের সময় কাজ করবে। এছাড়া অনিয়ম হলে পুরো আসনের ভোট বাতিল করতে পারবে ইসি। এছাড়া প্রার্থীকে দেশি বিদেশি সম্পদের বিবরণী দিতে হবে। এছাড়া আরও বেশ কিছু রয়েছে, সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য প্রবাসীরা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন। এটি বাংলাদেশের জন্য নতুন একটি ঘটনা ঘটতে যাচ্ছে। এছাড়া কোনো রাজনৈতিক দলকে চাঁদা বা অনুদান 50,000 টাকার বেশি হলে সেগুলো ব্যাংকিং চ্যানেলে লেনদেন করতে হবে। এছাড়া ভোট গণনার সময় গণমাধ্যম উপস্থিত থাকতে পারবে। যে আসনে একজন প্রার্থী সেখানে না ভোটের সুযোগ থাকবে। এছাড়া ইভিএম ব্যবহারের বিধান বিলুপ্ত করা হবে, অর্থাৎ যে ইভিএম ব্যবহার নিয়ে এর আগে বেশ সমালোচনা হয়েছে, বিতর্ক উঠেছিল, সেই ইভিএম বাতিল হচ্ছে। দর্শক, আমরা আলাপ করব এ নিয়ে। আমাদের সঙ্গে আজ ভোটের ট্রেনে আলোচনায় যুক্ত আছেন, স্টুডিওতে যোগ দিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ জামাতের নায়েবে আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, এছাড়া ঢাকা ৮ আসনের এমপি প্রার্থী অ্যাডভোকেট ডক্টর মোহাম্মদ হেলাল উদ্দিন। এছাড়া সরাসরি যুক্ত হয়েছেন সাবেক মন্ত্রী পরিষদ সচিব ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এএসএম আব্দুল হালিম এবং নির্বাচন কমিশনের সাবেক অতিরিক্ত সচিব জেসমিন টুলি। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে। শুরুতেই আমি জানতে চাই জামাতের ঢাকা ৮ আসনের এমপি প্রার্থী ডক্টর হেলাল উদ্দিন, আপনার কাছে যে গত পরশুদিন প্রধান উপদেষ্টার সঙ্গে জামাতের নেতারা বক্তব্য দেওয়ার পর বা কথাবার্তা বলার পরে মূলত যেখানে বলা হয়েছে যে সেখানের প্রতিনিধি ছিল ডাক্তার আব্দুল মাহমুদ তাহের, তিনি বলেছেন যে পুলিশ প্রশাসন বা নির্বাচন কমিশনে প্রায় 70 থেকে 80% মানুষ বা কর্মকর্তারা একটি দলের আনুগত্য করছে। তো এই দলটি আসলে কোন দল এবং কিসের ভিত্তিতে তিনি এটি বললেন? জি, ধন্যবাদ। আজকের আমার সাথে উপস্থাপক এবং দর্শক শ্রোতা এবং সহ আলোচক, আমাদের নেতা ডাক্তার সৈয়দ আব্দুল মাহমুদ তাহের ইঙ্গিত করেছেন এখন যারা নিজেদেরকে বড় দল হিসেবে দাবি করে সেই দলকেই উনি মিন করেছেন। কারণ আমরা দেখতে পাচ্ছি সারা দেশে চাঁদাবাজের মহা উৎসব এবং এই চাঁদা ভাগ বাটোয়ারা নিয়ে তারা নিজেদের কর্মীদেরকে হত্যা করতে, খুন করতে দ্বিধাবোধ করতেছে না। আমাদের পাশেই আমরা পাথর দ্বারা মানুষকে হত্যা করতে দেখলাম, নৃশংস যে কাহিনী দেখলাম। এগুলোর পরেও আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে খুব বেশি কার্যকরী ভূমিকা রাখতে দেখি না। কোনো চাঁদাবাজি হলে বা কোনো অভিযোগ হলে আমলে নেন না। যখন সেটাকে মানুষ জনগণ প্রতিরোধ সৃষ্টি করে অথবা ভাইরাল হয় তখন তারা একটু নড়াচড়া শুরু করে। তো এই যে একটা দলের নেতা কর্মীরা এই সন্ত্রাসী কার্যক্রম করছে যে ওরা চুপচাপ আছে, এটা যদি তারা সঠিকভাবে ভূমিকা রাখতো তাহলে চাঁদাবাজি এত করতে পারতো না। এটা একটা বিষয়। এরপরে আপনারা দেখবেন যে সারা দেশে আইন শৃঙ্খলা থেকে শুরু করে প্রশাসনিক কার্যক্রমে কোনো লেভেল প্লেয়িং ফিল্ড নাই। বাংলাদেশে একজন অ্যাটর্নি জেনারেল আছেন, তিনি একটা বিশেষ দলের হোল্ড করেন। অতিরিক্ত 2 জন অ্যাটর্নি জেনারেল আছেন, তারাও বিশেষ দল হোল্ড করেন। ডেপুটি অ্যাটর্নি জেনারেল আছেন অসংখ্য, সেখানে একটা বিশেষ দলের বেশি অন্যান্য দলগুলো কিছু আছে। এমনকি এত কিছু বলার পরেও আমরা দেখতে পেলাম যে সুপ্রিম কোর্টে 2 দফায় বিচারপতি নিয়োগ হলো।
প্রথম দফা তো সেখানে মানে কি বলবো, দোসরদের লোকও ঢুকে গেল, এ নিয়ে অনেক কথাবার্তা হলো। এর পরবর্তী যে আবার যখন নিয়োগ হলো সেখানেও আমরা স্বচ্ছতা দেখিনি। তো এইভাবে প্রতিটি সেক্টরে আমরা দেখতে পাচ্ছি, সচিব বলেন, এসপি বলেন, ডিসি বলেন, সব জায়গায় এগুলো আমরা দেখতে পাচ্ছি যে একটা দলকে মিন করে। এমনকি আমি বলবো যে একটা বিশেষ দল, বড় দল, যারা যে ভাষায় কথা বলে, যেমন বলে যে পিআর তো সংবিধানে নেই, ঠিক একই ভাষায় আপনার ইলেকশন কমিশন থেকেও রিপোর্ট আসে যে পিআর তো সংবিধানে নাই। তাহলে এটা তো ওনারা অন্যভাবেও বলতে পারতেন, অথবা কিভাবে বলবে সেটা নিজেরা জানেন, কিন্তু ওই দলের ভাষায় কথা বলা, এগুলো আমরা মনে করছি যে এভাবে যদি কথা বলেন, ভূমিকা রাখেন, তাহলে স্বচ্ছ নির্বাচন হবে না। সংস্কারের যে কথাটা চিফ অ্যাডভাইজার বারবার বলছিলেন যে প্রথম কথা সংস্কার, দ্বিতীয় কথা সংস্কার, তৃতীয় কথা সংস্কার, সেই সংস্কার কার্যকর করতে করতে আপনার মানে সময় নিতে নিতে সর্বশেষ এখন নির্বাচন এসে যাচ্ছে, সংস্কার হচ্ছে না। জুলাই সনদ এইটা এই স্বাক্ষরের আগ পর্যন্ত বিভিন্ন সময় ক্ষেপণ করা হয়েছে, এখন সেটাকে বাস্তবায়ন করা হবে, সেটা নিয়ে আবার কাল ক্ষেপণ করা হচ্ছে। আমরা শুনবো আপনার কাছে আরও। আপনি যে ইঙ্গিতটি করলেন একটি বিশেষ দলের প্রতি, আমার কাছে মনে হয়েছে নিশ্চয়ই বড় দল হিসাবে আমরা শুনে থাকি বিএনপির কথা। এখানে বিএনপির প্রতিনিধিও রয়েছেন, এখানে উপস্থিত রয়েছেন, আমাদের সঙ্গে সরাসরি আলোচনা রয়েছেন পল্টন থেকে যুক্ত হচ্ছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং সাবেক মন্ত্রী পরিষদ সচিব এএসএম আব্দুল হালিম। আপনি আপনার কাছে জানতে চাই, আপনি যেহেতু সাবেক একজন আমলা, গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন, এখানে একই সঙ্গে অভিযোগ করা হচ্ছে যে জামাত অভিযোগ করছে বা এখানে এনসিপি অভিযোগ করছে যে একটি বিশেষ দলের বড় একটা অংশ যারা এই সরকারে রয়েছে বা এই সরকার বা বিভিন্ন কর্মকর্তা বিভিন্ন দায়িত্বে রয়েছে। তো আসলে সরকারের বিভিন্ন এসব দায়িত্বে থেকে কি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব, কি বলবেন? আসসালামু আলাইকুম। আজকের এই যে অনুষ্ঠান যারা দেখছেন, সারা দেশের জনমানুষ, বিশেষ করে আমার নির্বাচনী এলাকা জামালপুর 2, তাদের সবাইকে আমার সালাম এবং আমার সহ আলোচক যারা আছেন আমার সঙ্গে, তাদেরকে আমার শুভেচ্ছা। আসলে বিষয়টা হচ্ছে কি, আপনি কিভাবে চিন্তা করছেন একটা জিনিস, একটা সমস্যা বা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনি চিন্তা করার আগে আপনার মাইন্ডসেটে কি আছে, আপনি কিভাবে চিন্তা করছেন। অনেক সময় আমরা বলি বাংলাদেশে একটা ফ্রেজ আছে, সেটা হচ্ছে যে উদর পিণ্ডি অপরের ঘাড়ে চাপিয়ে দেওয়া, একজনের দোষটা অন্যর দিকে চাপিয়ে দেওয়া। সেটা হচ্ছে যে এখন উনি যেটা বলছেন, জামাতের আমার বন্ধু যিনি বলছেন যে একটা বড় দলকে ইঙ্গিত করছেন, সেটা আপনারা বুঝতেই পারছেন। এবং শুধু বাংলাদেশের নয়, এশিয়ার একটা বৃহত্তম দল, অন্যতম দল হচ্ছে বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এতে কোনো সন্দেহ নেই এবং এই জন্য তাকে ধন্যবাদ দিচ্ছি। কিন্তু যে দোষারোপ উনি করছেন, ইঙ্গিত যেটা দিচ্ছেন, সেটা মোটেই ঠিক নয়। এটা হচ্ছে ওই মাইন্ডসেটের ব্যাপার, যেটা মেডিকেল সায়েন্সের যে একটা বিষয় আছে, যেটা হ্যালোসিনেশন বলে। হ্যালোসিনেশন হলো চিত্ত বিকার আর কি, মানুষের চিন্তার মধ্যে যদি আপনার স্বপ্ন দেখেন, সেটাকে দুঃস্বপ্ন বলা হয়। সেই দুঃস্বপ্ন নিয়ে যদি আমি চিন্তা করি, তাহলে আসল জিনিসটাকে আমি উপস্থাপন না করে অন্য একটা জিনিস আপনার মনের মধ্যে দাগ কাটে, সেটাই আপনাকে অন্যদের মধ্যে প্রচার করা হয়ে থাকে। এখন আইন শৃঙ্খলার বিষয় বলেন, উনি বললেন কাকে আপনার ইট দিয়ে পিটিয়ে মারা হয়েছে। নিঃসন্দেহে এই সমস্ত বিষয়, হত্যা বলেন, মারামারি, কাটাকাটি, অন্যায় অনাচার, দুঃশাসন, প্রত্যেকটা বিষয়কে আমাদেরকে নিন্দা করতে হবে। আমিও নিন্দা করছি ওই সমস্ত ঘটনা যা উনি উল্লেখ করলেন। কিন্তু বিষয়টি হচ্ছে যে এটা নিয়ন্ত্রণে রাখা, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার দায়িত্বটি কার? মূলত দায়িত্ব হচ্ছে সরকারের। সরকার যদি ব্যর্থ হন আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে, সেটা তিনি নিয়ন্ত্রণকারী সরকারকেই দোষারোপ করতে পারেন। সেটার জন্য অন্য দল, সে বৃহত্তম দল হোক বা ছোট দলই হোক,
তাকে দোষারোপ করা মোটেই ঠিক হয় না। আমি এই বিষয়ে এখানে আমি ওনার সঙ্গে দ্বিমত করছি। এটা আমি যে প্রশ্নটা রাখতে চাচ্ছিলাম, যেখানে সরকারের উনি যে বা জামাত থেকে যে অভিযোগটা করা হচ্ছে যে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় প্রশাসন, পুলিশ, এদিকে বিচারালয়, সেসব জায়গাতে বড় একটা অংশ বিএনপির সমর্থকরা রয়েছে। এজন্য আপনিও কিন্তু একজন সাবেক একজন আমলা, নিশ্চয় আপনি বিএনপির সমর্থক ছিলেন বলেই এখন বিএনপির একজন গুরুত্বপূর্ণ দায়িত্বে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। তো আসলে এইরকম সমর্থক থাকা অবস্থায় বা সমর্থন থাকার পরে কি আসলে এভাবে সুষ্ঠু নির্বাচন বা এরকম গুরুত্বপূর্ণ একটি জায়গা পালন করা কিভাবে সম্ভব? এটার চ্যালেঞ্জ কি, বাস্তবতা কি বলে, আপনার অভিজ্ঞতা থেকে কি বলে একটু জানবো। না, সে কথায় আমি আসছিলাম যে এটা নিঃসন্দেহে একটা চ্যালেঞ্জ, যে যদি কোনো দলের, উনি যেটা বলছেন এটা একটা সুইমিং রিমার্ক বলে, যে এটা একটা দলকে নির্দেশ করে বলছেন যে এই দলের আইন শৃঙ্খলা বাহিনী, যেমন পুলিশকে বলেন, পুলিশটি যে এখন যারা পুলিশে রয়েছেন, পুলিশ বাহিনীতে যে কয়েক লক্ষ সদস্য রয়েছেন, তাদের ম্যাক্সিমাম রিক্রুটমেন্টটা কখন হয়েছে সিপাহি থেকে শুরু করে দেখেন, যদি সেটাকে আমরা স্ট্যাটিস্টিক্স, একটা নির্ভরশীল স্ট্যাটিস্টিক হাতে না পেয়ে আমাদের এভাবে সুইপিং রিমার্ক করা ঠিক নয়। বিগত 15, 16, 17 বছরে যে পুলিশ কনস্টেবলগুলি নিয়োগ করা হয়েছে, অথবা এএসআই নিয়োগ করা হয়েছে, অথবা ওসি, ইন্সপেক্টর ইত্যাদি নিয়োগ করা হয়েছে, সেগুলি হিসাব করে দেখেন কখন কার সময় নিয়োগ করা হয়েছে। সেটি একটি বিষয় আছে যে সেটা বিগত সরকারের সময় ম্যাক্সিমাম নিয়োগ করা হয়েছে। এখন এই যে দোষারোপের বিষয়টি আছে, যেটা বিএনপি সমর্থিত আপনার সচিবালয়ে সচিব বলেন বা কর্মকর্তা কর্মচারী যারা রয়েছেন, তারা বিএনপি সমর্থিত কিনা বা বিএনপিকে তারা সমর্থন করে কিনা, এটা যদি এরকমভাবে বলা যায়, বাইরে যে সমালোচনা বা বাতাসে যেটা দেখা যাচ্ছে বা শোনা যাচ্ছে, সেটা অনেকেই বলছেন যে অনেক অফিসার, অনেক কর্মচারী জামাত ঘেঁষা রয়েছে। তো সেই বাতাসের কথা আমাকে কান দিলে হবে না, সত্যিকারেভাবে আমাকে যাচাই বাছাই করতে হবে যে কোনো মতবাদের, বিশেষ কোনো মতবাদ, বিশেষ কোনো দলের পক্ষ হয়ে কোনো কর্মচারী কর্মকর্তা কাজ করছেন কি না। জি, সেটাও বের করার দায়িত্ব হচ্ছে বর্তমান সরকারের। যে বর্তমান সরকারের যে ফাইন্ড আউট করবেন যে বিশেষ কোনো মতবাদের কোনো কর্মচারী কর্মকর্তা, সচিব হোক, পুলিশের লোক হোক, তাকে ফাইন্ড আউট করা, প্রয়োজন হলে তাকে চাকরি থেকে যথাযথ পানিশমেন্ট দেওয়া অথবা বহিষ্কার করা। সেটা কোনো দলের নয়, এটা বিএনপির কোনো দোষ নয়, বিএনপি কোনো ক্ষমতায় ছিল না, বিএনপি কাউকে রিক্রুট করে নেই, তো তাদের সমর্থন করা অথবা সমর্থিত হওয়ার কোনো সুযোগই নেই। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা এবার একটু শুনবো নির্বাচন কমিশনের সাবেক অতিরিক্ত সচিব জেসমিন টুলি আমাদের সঙ্গে যুক্ত আছেন, তিনি পল্লবী থেকে। আপনার কাছে একটু জানতে চাই, আপনার যে এই যে রাজনৈতিক দলগুলো প্রধান উপদেষ্টার সঙ্গে যে বৈঠক করলেন এবং তারাও প্রধান উপদেষ্টাকে অভিযোগ করেছেন, সবাই অভিযোগ করেছে, বিএনপি, জামাত, এনসিপি, যে সরকারের উপদেষ্টা পরিষদে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিত্বকারী লোকজন রয়েছেন, এছাড়া প্রশাসনে বা পুলিশে, এই যে এরকম যে পরস্পর বিরোধী অবস্থান, এটা কি সরকারকে চাপে রাখার কৌশল, নাকি রাজনৈতিক দল পরস্পরকে চাপে রাখছে? আসলে এটার কারণে কি সংকট তৈরি হচ্ছে কিনা? আপনাকে অনেক ধন্যবাদ এবং আমার সহায়ক চালকদেরও ধন্যবাদ। প্রথমে আমি বলি যে আসলে আমাদের এবারকার জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করা ছাড়া বাংলাদেশের হাতে কোনো বিকল্প নাই। যে কোনো মূল্যে এবারকার নির্বাচন আমাদের সুষ্ঠু করতে হবে। রাজনৈতিক দলগুলো যে একে অন্যের প্রতি দোষারোপ করছে, যদি আমাদের নির্বাচনটা সুষ্ঠু না হয়, এর খেসারত কিন্তু জাতিকে এবং রাজনৈতিক দলগুলোকেও দিতে হবে। তা আমার মনে হয় এই যে আমাদের সেই পুরনো ধারায় আমাদের রাজনীতি আসলে চলছে, সেই একের প্রতি অন্যের দোষারোপ করা, পুলিশ প্রশাসন দলীয়,
প্রশাসন দল এই ধরনের অভিযোগগুলো যদি আমরা না এনে আসলে সুষ্ঠু নির্বাচনের জন্য কি কি পন্থা কার কার তরফ থেকে করা যায়, কিভাবে করা যায়, সেটা যদি সরকারকে সহযোগিতা করা হয় এবং নির্বাচন কমিশনকে সহযোগিতা করা হয়, সেটা বরং অনেক উপকৃত হবে সবাই। আমার কাছে মনে হয়েছে যে এই কিছুদিন ধরে আমাদের যে সমস্ত নির্বাচনের জন্য যে সমস্ত আলোচনাগুলো উঠে আসছে তার কিছু কারণ, একটা কারণ আছে যে আমাদের মধ্যে পেশাদারিত্ব ওইভাবে গড়ে ওঠেনি, আমাদের সিভিল সার্ভিস ওইভাবে পেশাদারিত্ব দেখাতে সক্ষম হয়নি। রাজনৈতিক দলগুলো তাদের মধ্যে যে গণতন্ত্র করা সেটা করার পরিবর্তে তারা অন্য দলের উপর দোষারোপ চাপাতে পছন্দ করে। তৃতীয় যে কারণটা, আমাদের আইন শৃঙ্খলা একটা বড় ইস্যু, সেই ইস্যুটাকে আসলে আমাদের পুলিশ প্রশাসনের যে মনোবল, এখানে তাদের কনফিডেন্সটা বিল্ড আপ করার জন্য যে সমস্ত কার্যক্রম করে দৃশ্যমান করা দরকার তা এখনই করার দরকার। এবং আমি কিছুদিন যে ইলেকশন কমিশনের যে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে যে সভাটা করেছে, ওখানে কিন্তু পজিটিভ বেশ কিছু মেসেজ পাওয়া গেছে যে তারা এই সক্ষমতা বৃদ্ধি, কনফিডেন্স বিল্ড আপ করার জন্য তারা বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করছে আইন শৃঙ্খলা সদস্যদের। এই একটা। আর রাজনৈতিক দলগুলো যদি তাদের মনোনয়ন দেবার ক্ষেত্রে সতর্ক হয় যে তারা সঠিক ব্যক্তিকে মনোনয়ন দেবে, তারা কোনো অর্থ যার আছে তাকে দেবে না, যার বেশি শক্তি আসে তাকে দেবে না, এবং ম্যানিপুলেশন করা, নির্বাচনে তো আসলে মেন সমস্যা অর্থ, ম্যানিপুলেশন এবং মাসেল। এই ম্যানিপুলেশনের জায়গাগুলো যদি বন্ধ করা যায় এবং অফিসার যারা কাজ করবে অ্যাজ এ রিটার্নিং অফিসার হিসাবে, সহকারী রিটার্নিং অফিসার এবং কেন্দ্রে যে প্রিজাইডিং অফিসার, তাদের আশ্বস্ত করা যে হ্যাঁ, তারা যদি সঠিক সিদ্ধান্ত আইন অনুযায়ী নেয় তাদের প্রোটেকশনের ব্যবস্থা সরকার থেকে করা হবে, তাদের কোনো রকম হয়রানির মুখোমুখি হতে হবে না, তাদের পদোন্নতি নিয়ে কোনো ধরনের তাদের কোনো বৈষম্য করা হবে না। এই ধরনের আশ্বস্তগুলো শুধু ইলেকশন কমিশন না, সরকারও না, রাজনৈতিক দলগুলো থেকে আসা উচিত। আমরা যে দলে জিতি না কেন, কিন্তু যারা সঠিক এবং আইন অনুযায়ী কাজ করবে, সেটা যার পক্ষে যাক না কেন, আমরা সেই সমস্ত কর্মকর্তাদের প্রোটেকশন দিবে এবং তাদের কোনো ধরনের হয়রানি মুখোমুখি করা হবে না। এই ধরনের আশ্বস্ত না হলে স্বাভাবিকভাবে আমাদের দেশে কর্মচারীদের মধ্যে পেশাদারিত্ব ওইভাবে না গড়ে ওঠার কারণে পলিটিক্যালিও তারা ব্যবহৃত হয় এবং পলিটিক্যালি তারা আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসনকে কিন্তু রাজনৈতিক দলগুলো ব্যবহার করে এবং তারা নিজেদেরও ওই সাহসটা তারা দেখাতে পারে না, যে সাহসটা দেখানো দরকার। দেখেন, বর্তমানে কিন্তু আমাদের অন্তর্বর্তী সরকার, এটা একটা নির্দলীয় সরকার, কিন্তু তারপরেও রাজনৈতিক দলগুলো যেভাবে দোষারোপ করছে অথবা একে অন্যের প্রতি যে আজ পর্যন্ত কিন্তু এই যে এত বড় একটা আমরা দেখলাম 24-এর অভ্যুত্থান, কত মানুষের, কিন্তু তারপরে রাজনৈতিক দলগুলো কিন্তু একটা ঐকমত্য পৌঁছাতে 8 থেকে 9 মাস তারা নিয়েছে। এটা কিন্তু একটা দেশের জন্য 8-9 মাস মানে বিরাট সময়। কিন্তু এখনো আমরা ঐকমত্যে পৌঁছাতে পারিনি, আমাদের ঐকমত্যে পৌঁছাতে আসতে হবে। আমরা এই নিয়ে আরও আলাপ করব। দর্শক, ভোটের নিচ্ছে একটা বিরতি, ফিরছে একটু পরে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। VRM প্রযুক্তির RICL TMX। ভোটের ট্রেনে আজকের আলোচনা ভোটের রেফারি। আর এই বিষয়ে আলোচনা স্টুডিওতে আছেন ঢাকা মহানগর দক্ষিণ জামাতের নায়েবে আমির ও ঢাকা 8 আসনের এমপি প্রার্থী অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিন, এবং সরাসরি যুক্ত আছেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা SM আব্দুল হালিম এবং নির্বাচন কমিশনের সাবেক অতিরিক্ত সচিব জেসমিন টুলি। আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি বিরতির পর। এবার জানতে চাই অ্যাডভোকেট হেলাল ভাই আপনার কাছে, যে বিএনপির প্রতিনিধি দল গতকাল নির্বাচন কমিশনে গিয়ে তারা বলে এসেছে যে ইসলামী ব্যাংক,
ইবনে সিনা এরকম কিছু প্রতিষ্ঠানে তাদের যে নির্বাচনের দায়িত্বে কেউ যেন থাকতে না পারে এরকম একটা লিখিত মতামত জানিয়ে এসেছে। এ বিষয়ে আপনার একটু মতামত জানতে চাই। জি দেখুন, ইবনে সিনা বা ইসলামী ব্যাংক কি সরকারের কাছে গিয়েছে যে আমাদেরকে ইলেকশন কমিশনে আপনারা দায়িত্ব দেন? এটা দরখাস্ত করে নাই। এখন সরকারের দায়িত্ব, উনি ফ্রি ফেয়ার ইলেকশন কাকে দিয়ে করাবেন সরকারের দায়িত্ব। এক্ষেত্রে ওনারা যেভাবে জুজুর ভয় দেখছেন যে ইবনে সিনা ইসলামী ব্যাংক গেলে ভোটের তাদের হয়ে যাবে আর কি, প্রাধান্য হয়ে যাবে জামাতের, এই ধরনের ভয় আমি এটাকে নিন্দা জানাচ্ছি। কারণ এটা ইলেকশন কমিশনের ব্যাপার, তারা কাকে দিয়ে করাবেন এটা তারা, আমরা চাই নিরপেক্ষ ইলেকশন। আমরা ডাকসু ইলেকশন দেখেছি, ডাকসু ইলেকশনে এখানে যে কমিশনটা হয়েছিল সাদা দলের লোকদেরকে শিক্ষকদের দিয়ে কমিশনটা করা হয়েছিল, এখানে জামাত শিবিরের কোনো লোক ছিল না। সেই ভোট যখন নিরপেক্ষভাবে হলো তখন বলল যে এই ভোটের মধ্যে গোজামিল দেওয়া হয়েছে, এখানে কারচুপি হয়েছে, এখানে এই ভোট গ্রহণযোগ্য নয়। 7 দিন পরে এসে বলছে ব্যালট ওখান থেকে পাওয়া যায়, এলাহি কারবার। তো জনগণ যাকে চয়েস করবেন, আমরা চাই সুষ্ঠু ইলেকশন হোক, জনগণ বেছে বের করুক কারা জনগণের প্রকৃত বন্ধু, কারা দেশকে নিয়ে চিন্তা করে বাংলাদেশকে আগে নিয়ে যাবে, এটা জনগণের ব্যাপার। এই জন্য আমরা এগুলি নিয়ে বিচলিত নই, এটা সরকারের ব্যাপার, সরকার কি করবে তাদের ব্যাপার, এটা নিয়ে আমাদের কোনো মন্তব্য নেই। আপনাদের মন্তব্য নেই, কিন্তু আবার একই সঙ্গে এটাও তো বলছেন যারা প্রশাসনে বা সরকার বা নির্বাচন পরিচালনা বা ভোটের রেফারি হিসাবে যারা দায়িত্ব পালন করবেন, তাদের ভূমিকাটাকে আপনারা এখন পর্যন্ত কিভাবে মূল্যায়ন করছেন? আপনি যেহেতু ভোটের মাঠে সরাসরি নির্বাচনী প্রচারণায়, আপনার ঢাকা শহরে বিভিন্ন জায়গায় আমরা বের হলে পোস্টার দেখি, এছাড়া নির্বাচনী প্রচারণায় বিভিন্ন উঠান বৈঠকও করছেন, নির্বাচন কমিশনের ব্যাপারে আপনাদের মূল্যায়ন বা আপনার মূল্যায়নটা কি, যে রেফারি হিসাবে সে কতটা সুষ্ঠু বা নিরপেক্ষ অবস্থায় আছে? এখন দেখুন, তারা কিছু কিছু মন্তব্য করেছে যেগুলো আমরা মনে করছি যে এটা তাদের জন্য এটা সঠিক হয় নাই, যেটা একটা দলকে মিন করা হয়েছে। এখন এইটা আমরা চিফ অ্যাডভাইজারকে জানাইছি যে কোন উপদেষ্টা কী ধরনের ভূমিকা রাখতেছেন। কারণ চিফ অ্যাডভাইজার সংস্কারের জন্য উনি নিবেদিত প্রাণ এবং তিনি চান যে সংস্কারটা হোক, কিন্তু একটা গ্রুপ অ্যাডভাইজারদের মধ্যে থেকে তারা ওনাকে ডিস্টার্ব করে। তা আমরা থেকে জানাইছি যে আপনার এই উপদেষ্টারা আপনাকে ডিস্টার্ব করতেছে, আপনি একটু সতর্ক হন, আর না হলে বিকল্প ব্যবস্থা নেন। তো আমরা এগুলো বলেছি এবং ইলেকশন কমিশনের কার্যক্রমগুলো আমরা মনিটরিং করে জানাইছি, যেগুলো আগামীতে ইলেকশনকে স্বতঃস্ফূর্ত, গ্রহণযোগ্য, ফেয়ার, ফ্রি করার জন্য যে কাজগুলো করা দরকার আমরা তাদেরকে লিখিতভাবে জানিয়েছি। আমরা এটা ডিসক্লোজ করছি না, কারণ আমরা চাই যে আগামী ইলেকশনটা ফেয়ার হোক এবং মানুষের আস্থা থাকুক। আমরা এই সরকারকেও আস্থার বাইরে নিতে চাচ্ছি না, ইলেকশন কমিশনকেও চাচ্ছি না। আমরা ইন্টারনালি সরকারকে জানিয়েছি, সরকার আশা করি সেগুলো পদক্ষেপ নেবেন। ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় যে সমস্যাগুলো হচ্ছে, যেমন মনে করেন কোনো বাড়িতে যদি উঠান বৈঠক হয়, পরের দিন যা তাকে হুমকি দেওয়া হচ্ছে, তোমার বাড়িতে কেন এই বৈঠকগুলো হচ্ছে। এইভাবে আমরা 2-3টা অভিযোগ পেয়েছি আমাদের আসনের মধ্যে। তো এগুলো কিন্তু কাম্য নয়, কারণ এখানে সবাই তাদের মত প্রকাশ করবে, জনগণ এটাকে ফাইনাল করবে যে কারা যোগ্য কারা অযোগ্য। ছাত্ররা যেমন ফাইনাল করে দিয়েছে, জনগণও ঠিক ওইভাবে ফাইনাল করবে। এই জন্য আমরা আশা করব যারা যোগ্য লোক, নিরপেক্ষ কাজ করতে পারে, এই জাতীয় প্রতিষ্ঠান থেকে সরকার যেন ভোটের রেফারি হিসাবে নেয়, এটা আমাদের মানে দাবি থাকবে। নিরপেক্ষ রেফারি আপনারা প্রত্যাশা করেন। এ বিষয়ে আমরা একটু আলাপ করতে চাই। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এএসএম আব্দুল হালিম আমাদের সঙ্গে যুক্ত আছেন। আপনার কাছে একটু জানতে চাই যে নতুন আরপিও যে ঘোষণা করেছে বা অধ্যাদেশ খসড়া অনুমোদন করেছে গতকালকে উপদেষ্টা পরিষদ, সেখানে উল্লেখ আছে যে জোটের প্রার্থীকে নিজ দলের প্রতীকে ভোট দিতে হবে, যদিও এর বিরোধিতা করছে বিএনপি। সেটার একটু ব্যাখ্যা জানতে চাই আপনার কাছে, কেন বিএনপি এর বিরোধিতা করছে? আপনাকে ধন্যবাদ। আমি প্রথমে আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি দুজন সহ আলোচকের দুটি প্রশ্নের উত্তর দিতে চাই। কিছুটা আমি একমত পোষণ করতে চাই যে আমাদের বন্ধু যিনি বলেছেন যে কোনো নির্বাচনের আগে যে কোনো বিষয়ে কোনো সন্দেহের উদ্রেক হলে অথবা কিছু বলার থাকলে সেটা যে রেফারির কথা উনি উল্লেখ করেছেন, সেই রেফারি হচ্ছে আমাদের নির্বাচন কমিশন।
সেখানে বলা কোনো দোষের কিছু নয়, বরং আমি মনে করি সেটা উত্তম যে বিএনপি যেটা কালকে তারা তাদের রিপ্রেজেন্টেশন দিয়েছেন, তারা যথাযথভাবে উল্লেখ করেছেন যে কাকে এই নির্বাচনে দায়িত্ব দেওয়া যায়, কাকে দেওয়া যায় না। এটা হলো বিএনপি নিজস্ব মতামত। তারা কিছু সন্দেহ তাদের মধ্যে আছে, যৌক্তিক কারণ আছে, সেগুলি বিবেচনা করে তারা সেখানে পেশ করেছেন। এটা জামাতের বন্ধুই বলেছেন যে এখানে যে সরকারের পরবর্তীতে উনি যেটা বললেন যে সরকারের দুইজন উপদেষ্টা তাদের কার্যকলাপ হয়তো বা নিরপেক্ষ নয়, সুতরাং তিনি তাদের সন্দেহ থেকে সেখানে প্রধান উপদেষ্টার কাছে গিয়েছেন। সেটাও কিছু দোষের নয়, কিন্তু অহেতুক সন্দেহ করা, অযৌক্তিক সন্দেহ করা সেটা ঠিক নয়। যেমন তিনি প্রথম বলেছিলেন যে প্রশাসনে এবং বিভিন্ন জায়গায় আমাদের বিএনপির বিভিন্ন কর্মকর্তা কর্মচারী নিয়োজিত আছেন। এখানে নির্বাচনে এক পক্ষ শুধু যে রেফারি, যে নির্বাচন কমিশনার বা নির্বাচন কমিশনেই একা কখনো নির্বাচন সফল করতে পারে না। যত দক্ষ, যত নিরপেক্ষই হোক না কেন, সেটার জন্য সহযোগিতা করতে হবে। প্রথম হচ্ছে উইল অব দ্য গভর্নমেন্ট, সরকারের উইল, সরকার যিনি থাকবেন তিনি কি চাচ্ছেন সেটার রিফ্লেকশন সবার উপরে, সারা দেশবাসী এবং নির্বাচন কমিশনের উপর পড়বে। সেই জন্য প্রথমত সরকারের উইলটা চাচ্ছে। সুতরাং আমরা বিশ্বাস করি যে সরকার আছে এখন, অন্তর্বর্তীকালীন সরকার, তারাও চেষ্টা করছেন। বিশেষ করে আমাদের প্রধান উপদেষ্টা যে সংস্কার নিয়ে যে কষ্ট করেছেন, যে তার আত্মপ্রত্যয় দেখেছেন, জাতিকে উনি কনফিডেন্স আনার চেষ্টা করেছেন, তাতে আমরা মনে করি যে তিনি নির্বাচনটি সত্যি সত্যি ভালো করতে চান। কিন্তু তারপরও কথা রয়ে যায় যে যেখানে মিসেস টুলি যেটা বলেছেন, জেসমিন টুলি, শি হ্যাজ রাইটলি সেড যে দলগুলি, সব দলগুলি সঠিকভাবে যদি সহযোগিতা না করে তাহলে কিন্তু নির্বাচন সঠিক করা যাবে না। সেই জন্যই এখানে যারা আছেন স্টেক হোল্ডারের মধ্যে নির্বাচন কমিশন, সরকার এবং দলগুলি, প্রত্যেকটি দলের রেসপন্সিবিলিটি রয়েছে। কিন্তু সরকার যে সিদ্ধান্ত দিল, এই সিদ্ধান্তের ব্যাপারে যে নতুন আরপিও, সেই আরপিওর ব্যাপারে আপনার মতামতটা জানতে চাই। যেখানে জোটের প্রার্থীকে নিজ দলের প্রতীকে ভোট করতে হবে, এই বিষয়ে আপনাদের অবস্থানটা কি, একটু ব্যাখ্যা করবেন? সেটা আমি আসছি। সেই জন্য আমি বলছি যে এই যে আপনার দলের প্রত্যেকেই, আমাদের প্রত্যেক দল হিসেবে তাদের সহযোগিতা করা, এবং সবশেষে হলো ভোটার যারা, তাদেরও সচেতন হতে হবে যেন আমরা সঠিকভাবে নির্বাচন কমিশন যা চায় নিয়ম কানুন যদি অনুসরণ করি। এবং আরেকটি কথা বলেছেন, আর্থিক বিষয়ে কথা বলেছেন যে আমাদের ভাই, সেটা আমি এগ্রি করি যে কোনো রকম দুর্নীতিগ্রস্ত যারা এবং দুর্নীতিগ্রস্ত হয়ে যারা আমরা সমাজে প্রতিষ্ঠিত, সেগুলি কিন্তু ফাইন্ড আউট করা দরকার, যেন দুর্নীতি কোনো স্থান নির্বাচনে, আগামী নির্বাচনে না আসে। সেটাও সরকারকে সচেতন থাকতে হবে এবং যারা ভোটার তাদের সচেতন। এখন হচ্ছে যে আপনার যেটা সরকার যে আপনার আরপিও পরিবর্তন করেছেন, সংশোধন করেছেন, সেখানে বিএনপির মতামত সেটা যৌক্তিক, যদিও আমি এটা বিশ্লেষণ এখন আমি করতে যাব না, কারণ বিএনপি যারা করেছেন তাদের সঙ্গে আমি এটা নিয়ে বিশ্লেষণ আলাপ করতে পারিনি। তবে এটা যে দলে মানে সমঝোত হবে অন্য দলের সঙ্গে, সাপোজ বিএনপির সঙ্গে একটা দল একজন এসছেন, তার প্রতীক নিয়ে এই দলে এসে করার কোনো যৌক্তিকতা নেই। সেখানে হবে, এখানে আসলে বিএনপির যে মার্কা হবে, যে ধানের শীষ ওয়েল অ্যাকসেপ্টেড এবং জনগণের মধ্যে এতই পরিচিত যে এটা সবাই চেনে, সবাই জানে। এবং ছোটো দলে যদি এখানে এসে যদি একটা প্রতীক নিতে চায়, সেটার চাইতে আমার মনে হয় তারাও এগ্রি করবে যে এই ধানের শীষ নেই, তাদেরকে নির্বাচন করাটা সঠিক হবে। আমার মনে হয় সেসব বিবেচনা করেই আমার দল বিএনপি এই সিদ্ধান্ত দিয়েছেন। একটু জামাতের মতামত নিতে চাই যে এই জোটের প্রার্থীকে নিজ দলের প্রতীকে ভোট দিতে হবে, এই বিষয়ে যে আরপিও সংশোধন হয়েছে, এই বিষয়ে বিএনপির আবার আপত্তি রয়েছে। আপনারা কি মনে করেন যে এটা সরকারের এই সিদ্ধান্তটা কতটা যৌক্তিক কিনা? সরকারের সিদ্ধান্তটা আমরা যৌক্তিক মনে করি। আর বিএনপির কাজই হলো এটা কিভাবে টাইম কিলিং করা যায়, সংস্কারে বাধাগ্রস্ত করাই এখন বিএনপির দায়িত্ব এসে গেছে। কেমন ওনারা বারবার চাচ্ছিল ডিসেম্বরে ইলেকশন,
তো ডিসেম্বরে ইলেকশন করলে ওনারাই সংস্কার কবে করতেন? আমরা তো বলছি যে সংস্কার করে ডিসেম্বরে ইলেকশন করেন, আমাদের আপত্তি নাই। আপনারা ফেব্রুয়ারিতে করতেছেন, তাও আমাদের আপত্তি নেই, কিন্তু সংস্কারগুলো করেন। কিন্তু যেই সংস্কারে আসেন তখনই ওনার বিরোধিতা। এখন এটা একটা যৌক্তিক কাজ। আপনার দলের আপনার পপুলারিটি আছে, আপনার প্রতীক নিয়ে আপনি করেন, জোট করবেন, করেন, অসুবিধা কি? আপনি জোটে থাকেন, আপনার নিজের প্রতীকে আপনি নির্বাচন করেন, তাহলে না জনগণ আপনাকে বুঝবে যে হ্যাঁ আপনি জনগণের বন্ধু না কি। জনগণ আপনাকে বন্ধু মনে করবে, আপনার প্রতীক দেখে আপনাকে চয়েস করবে। বাট আরেকজনের প্রতীক নিয়ে আপনারা কেন করবেন? এটা নির্বাচন কমিশন যে আরপিও ঠিক করেছে, এটা যথার্থ করেছে, আমরা এটাকে স্বাগত জানাই। জি, আপনাকে ধন্যবাদ। আমি একটু সবশেষ নির্বাচন বিশেষজ্ঞ জেসমিন টুলি আপনার কাছে একটু জানতে চাই। এখানে আমি একটু জানতে চাই যে এই আরপিও খসড়া অনুযায়ী বিএনপির যে অবস্থান, সেটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আসলে এই যে জোটবদ্ধ হয়ে নির্বাচন করার ক্ষেত্রে তারা স্ব প্রতীক নিয়ে, স্ব দলের প্রতীক নিয়ে নির্বাচন করবে, এটা সুপারিশ হলো ইলেকট্রাল রিফর্মস কমিশন থেকেও এসেছিল। নির্বাচন কমিশনও এটাকে মেনে নিয়ে অ্যাকসেপ্ট করে তাদের আরপিওতে সংশোধনের জন্য অর্ডিন্যান্স আকারে আইন মন্ত্রণালয়ে পাঠাইছে। আইন মন্ত্রণালয় সেটা দেখার পর এবং ক্যাবিনেটে এটা পাস হয়েছে। এটা আসলে এক একটা রাজনৈতিক দলের এক এক রকম কৌশল থাকে। তো এটা হয় যে ছোট ছোট রাজনৈতিক দলগুলো তাদের নিজস্ব চেতনা, নিজস্ব মেসেজ, তারপরে নিজস্ব ম্যানিফেস্টো নিয়ে যদি মানুষের কাছে যায়, তাদের পরিচিত পারে। কারণ আমাদের ছোট ছোট অনেক ভালো ভালো রাজনৈতিক দল আছে যাদের অনেক পরিচিত মুখও আছে। তা এই চিন্তা করে এই ধরনের প্রস্তাবটা করেছে। যদি ছোট ছোট রাজনৈতিক দলগুলো বড় রাজনৈতিক দলের প্রতীক ব্যবহার করে নির্বাচন করলে কি ছোট দলগুলো আস্তে আস্তে বড় দলের সাথে বিলীন হতে থাকে, তাদের অস্তিত্ব অনেক ক্ষেত্রেই মলিন হতে থাকে। যদি তারা শুরু থেকে মানুষের কাছে ডোর টু ডোর যায় তাদের প্রতীক নিয়ে, এইভাবে করে তাদের মেসেজগুলো আস্তে আস্তে মানুষের কাছে পৌঁছানো যায়, তাহলে তাদের একটা অবস্থান তৈরি হয় মানুষের কাছে। এবং রাজনৈতিক দলগুলো যেটা করে জোটবদ্ধ হয়ে তারা বড় দলের প্রতীক নিয়ে নির্বাচিত হওয়ার ক্ষেত্রে দেখা যায় যে ওই ছোট দলের একজন বা দুইজন তারাই দেখা যায় যে সদস্য নির্বাচিত হয়ে যায়, পরে তার দলের অন্য প্রার্থীদের কোনো খবর থাকে না। এই একটা পয়েন্ট। আর একটা পয়েন্ট যে দেশের রাজনৈতিক দলগুলো গণতন্ত্র হবে, নিজেদের মধ্যে বিকশিত হবে, এই চিন্তাগুলো তো করা দরকার। খালি বড় বড় দলগুলোর সাথে তারা জোটবদ্ধ হয়ে তাদের বড় দলের প্রতীক নিয়ে নির্বাচন করবে, এটাও তো ভোটাররা কীভাবে দেখে সেটাও তো দেখার বিষয়। সেজন্য আমার কাছে মনে হয় যে আরপিওতে যে সংশোধনী আনা হয়েছে অর্ডিন্যান্সের আকারে, আমার কাছে এটা ভালো দিকে আমি দেখি, ভালো মনে করি সংশোধন। অনেক ধন্যবাদ আপনাকে। আমি সব শেষ একটু জানতে চাইবো বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা এএসএম আব্দুল হালিম, কিছু একটা আপনি বলতে চেয়েছিলেন, এবং একসঙ্গে আমি এটাও জানতে চাই যে বর্তমান যে রেফারি, সেই রেফারির যে ভূমিকা এখন পর্যন্ত বিএনপি সন্তুষ্ট কিনা। জি, আমি প্রথম ওই যে হেলাল ভাইয়ের একটু জামাতের ভাই ওনার একটা মন্তব্য, এটা বোধহয় খুব একটু কঠিন হয়ে গেছে, বিশেষ করে বিএনপির জন্য। এটা আর একটু সহজ হলে ভালো হতো, কারণ উনি বলছেন যে বিএনপির কাজই হলো একটা মানে ঝামেলা করা, এরকম বুঝে একটা কিছু বলছিলেন। এটা কিন্তু অনেক সর্বৈব মানে অসত্য বচন উচ্চারণ করেছেন। কারণ আপনি জানেন এই যে বাংলাদেশে যে সংস্কারের যে প্রয়োজন ছিল এবং যে সংস্কার হচ্ছে, এই সংস্কারের মধ্যে আপনি ধরেন যে প্রায় 84টি যে ছিল, যে বিষয়গুলি নিয়ে আলোচনা হয়েছিল, তার মধ্যে কিন্তু বেশিরভাগের আপনার সমর্থন জানিয়েছে জাতীয়তাবাদী দল বিএনপি, এবং কোনোরকম ঝামেলা কেন মানে সহযোগিতা করেছে এই সরকার এবং সংস্কারের যারা লিডারশিপ নিয়েছেন তাদেরকে সহযোগিতা করেছে এই একমাত্র বিএনপি।
এবং এখন যিনি আমাদের মন্তব্য করলেন যে আমাদের ভাই, তারাই বরং বহু জায়গায় ঝামেলা করেছেন। আমি সেটা নিয়ে বাদ অনুবাদ করতে চাচ্ছি না। আমরা চাচ্ছি যে ভাতৃসুলভ মনোনয়ন নিয়ে সংস্কারই যখন করতে চাচ্ছি, এবং এখন যে জুলাই সনদ যে স্বাক্ষরের ব্যাপারে যে নাটক ঘটে গেল, সেটার মধ্যে কি হয়েছে সেটাও তো আপনারা জানেন। জামাতের ভাইরা যারা আছেন তারা আগের দিন পর্যন্ত চেয়েছিল এটাতে স্বাক্ষর না করার জন্য। সুতরাং স্বাক্ষর না করা মানে কি, যে এই যে আপনার এত একটি বছর দীর্ঘ মানে পরিশ্রম করে সবাই মিলে যে সংস্কার করে যে আমরা একটা যে ঐকমত্যে আমরা পৌঁছতে চেয়েছিলাম, সেই ঐকমত্যকে তারা পৌঁছতে চাননি। কিন্তু এটা শুধুমাত্র তাদের অন্য কোনো বিষয় সামনে রেখে যে নির্বাচনে হয়তো অংশ না করলেই না। সুতরাং জানি না যে আইনি ভিত্তি নিয়ে এবং এখনো বেশ কিছু বিষয় নিয়ে এখনো জটিলতা রয়ে গেছে। সেখানে আপনি যেটি বলছিলেন, আমাদের সময় একেবারেই শেষ, আমাদের এখানেই শেষ করতে হবে। তবে আমি মনে করি যে আপনি যেটি বলছিলেন যে ভ্রাতৃত্ববোধ, সেই ভ্রাতৃত্ববোধ উভয়ের মধ্যেই থাকা প্রয়োজন। এবং একই সঙ্গে জুলাই সনদের যে এখনো যে বিষয়গুলোতে এখনো জটিলতা রয়ে গেছে, যে বিষয়ে আইনি ভিত্তি এখনো নিশ্চিত হয়নি, এবং গণভোট কি হবে, গণভোটের প্রশ্ন কি হবে, এখানে এনসিপি, জামাত, বিএনপি এবং অন্য রাজনৈতিক দল সকলের মধ্যে কিন্তু কিছু না কিছু বিভাজন রয়ে গেছে। যদিও ঐকমত্য কমিশন এই মাসের মধ্যেই সের একটি সুরাহা করতে চাই। আপনারা যারা যুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান, আজকের এই ভোটের ট্রেনের পর্ব শেষ করতে হচ্ছে। দর্শক, আমরা বিরতিতে যাচ্ছি আর একটা, এরপরে আমরা ফিরে এসে সাতক্ষীরার মানুষের কথা শুনব। আজ আমরা কথা বলছি ভোটের রেফারি নিয়ে। এ নিয়ে প্রান্তিক মানুষের মতামত জানতে চাই। এই নিয়ে সাতক্ষীরা থেকে যুক্ত হবেন সহকর্মী আহসান রাজীব। হ্যাঁ রাজীব, আমি একটু জানতে চাই আপনার কাছে যে ভোটের রেফারি নিয়ে আমরা এতক্ষণ আলাপ করছিলাম, নির্বাচন কমিশন বা সরকারের যারা প্রশাসনে রয়েছেন তাদের ভূমিকা নিয়ে প্রান্তিক মানুষ, স্থানীয় জনগণ, নেতা কর্মীরা কি বলছেন? গণ অভ্যুত্থানের পরে এই প্রান্তিক যারা নেতা রয়েছেন তাদের কিন্তু বর্তমান সরকার এবং নির্বাচন কমিশনের কাছে অনেক প্রত্যাশা রয়েছে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের। তো এই বিষয়ে আমরা কথা বলতে আজকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সাতক্ষীরা 1 আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব। তার কাছ থেকে জানতে চাইবো আপনারা নির্বাচন নিয়ে কতটুকু প্রত্যাশা করছেন, এই সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিয়ে? আপনাকে ধন্যবাদ এখন টিভিকে। অনেকদিন পরে আমিও নির্বাচনী ট্রেনে আসলাম। আপনারা জানেন যে আমরা এই এলাকায় অনেক দিন যাবৎ 1996 সালে আমি এমপি হই, 2001-এ এমপি হই, অনেক কাজ করেছিলাম। এজন্য পতিত সরকারের, পতিত ফ্যাসিস্টের আমি তার টার্গেটে ছিলাম। আপনারা জানেন যে সাতক্ষীরা একটা মিথ্যা কেসে আমাকে, আপনারা জানেন যে সাজা দেওয়া হয়েছিল 70 বছর। সেখানে আমি ছিলাম না, আমি ঢাকায় ছিলাম। এখানে শেখ হাসিনা এসেছিলেন, আসার পরে তিনি হসপিটালে মাহফুজা ধর্ষণ দেখে ফেরার পথে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেনি তা বলবো না, আটকা পড়েছিলেন সামান্য সময়ের জন্য। তারপরে সেই সরকার আমাকে টার্গেট করে আমাকে সব 50 জনের মিথ্যা কেস দিয়ে সাজা দেওয়া হয় এবং 70 বছরের সাজা, জীবন তো মৃত্যু থেকে ফিরে এসেছি। আমি মুক্তি পেয়েছি এই ফ্যাসিস্ট পতন হওয়ার পরে। পতন না হলে হয়তো বা আমি এই জনগণের পাশে আসতে পারতাম না। আমি সেদিন পতন হওয়ার পরে আমি সবচেয়ে আনন্দ পেয়েছি এবং এসেছি জনগণের কাছে। 7 তারিখে পতন হওয়ার 1 মাস পরে মুক্তি পেয়েছি। ওই 30-60 একটা অস্ত্র এবং বোম যোগ করে দেওয়া হয় এবং 10 বছর মুক্তি পাওয়ার পরেই আমি আমার 7 তারিখে আমি এসেছি। পার্টির চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাননীয় তারেক রহমানের সাথে সাক্ষাৎ করে তিনি একটা প্রোগ্রাম দেয়। আমি প্রোগ্রাম করেছিলাম পাটকেল ঘাটায়, প্রায় 1 লাখ মানুষ হয়েছিল। কলাবাড়াতে পরের দিন 8 তারিখে সভা করেছিলাম। আমি মনে করি নির্বাচনের লাইনে আমি আছি এবং আমার এলাকায় আমি বিশ্বাস করি অতীতের যদি গুণগান গাওয়া তো যাবে না, অতীতের বদনাম দিয়ে লাভ হবে না। এখন আমি বুঝেছি যে ভোটের লাইন এসেছি, আমার এখন পর্যন্ত আমাদের পরিবেশের কোনো বিঘ্ন ঘটেনি। এখানে প্রশাসন আমি আপাত দৃষ্টিতে নিরপেক্ষ লক্ষ্য করছি, কিন্তু একজন ব্যক্তি জেলা প্রশাসক যিনি সাতক্ষীরায় বসে, আগে ছিল আওয়ামী লীগের, তিনি বেষ্টনী ছিলেন, এখন নতুন করে নতুন একটি তকমা নিয়ে কাজ করছেন। আমি অবিলম্বে তার প্রত্যাহার চাচ্ছি। নির্বাচন সুষ্ঠু হবে বলে মনে করছেন কিনা? অবশ্যই আমি মনে করি আমার এলাকায়
অবশ্যই নির্বাচন সুষ্ঠু হবে। নির্বাচন প্রক্রিয়ায় আমরা আছি। আমরা তারপরেও পুলিশের যে দৃষ্টিভঙ্গি, আমার মনে হয় আমরা কিছুটা ভয় আছি। পুলিশ এখন পর্যন্ত নিরপেক্ষ আছে, যেহেতু জনগণ আমার সাথে আছে। জনগণের যে প্রত্যাশা, এবং আমি আজকে আপনারা জানেন গতকাল সেই 30-60 বছরের আমার সাজা থেকে মৌকুফ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা একটু আরেকজন আমাদের অতিথির কাছে যেতে চাই। আপনি আসলে বর্তমান সরকারের কাছে কতটা প্রত্যাশা করছেন? ধন্যবাদ আপনাকে। একটি গণতান্ত্রিক রাষ্ট্রের স্বাধীন এবং নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থা এবং নির্বাচন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে আমি মনে করি। আমি একজন নাগরিক, আমার নাগরিক মর্যাদা এবং স্ট্যাটাস হচ্ছে আমার ভোটাধিকার। আমি স্বাধীনভাবে আমার ভোটাধিকার প্রকাশ করব, এটাই আমি চাই। কিন্তু বিগত সরকারের আমলে আমরা লক্ষ্য করেছি 2014 সালে, 18 সালে এবং 22 সালের নির্বাচনে জনগণের মতামতের কোনো প্রতিফলন ঘটেনি। এখানে 2014 সালের নির্বাচনে এখানে 152 জন এমপি বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছিল। 18 সালের নির্বাচনে দিনের ভোট রাতে হয়েছিল। সকালে যদিও বা 2-1 জন ভোট দিতে গেছে, বলা হয়েছে আপনাদের ভোট দেওয়া হয়ে গেছে। এবং 2022 সালের নির্বাচনেও জনগণের মতামতের কোনো প্রতিফলন ঘটেনি। আমার বিশ্বাস সুদীর্ঘকাল ধরে 17.5 বছর ধরে একটি গণতান্ত্রিক ব্যবস্থাকে পুনরুদ্ধার, আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠা এবং স্বাধীন ও নিরপেক্ষ ভোটদানের অধিকার প্রতিষ্ঠার জন্যে যে আন্দোলন হয়েছে, সেখানে হাজার হাজার মানুষ আত্মত্যাগ করেছে। আমরা এরপর এটা পরিণতি লাভ করেছে 2024 সালের অগস্টে। আমার বিশ্বাস অগস্টের অভূতপূর্ব পরিবর্তনের ফলে ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্রীয় ক্ষমতায় গেছে। আমার বিশ্বাস অতীত থেকে তিনি যে অভিজ্ঞতা অর্জন করেছেন এবং কাজী রকিবউদ্দিন, KM নুরুল হুদা এবং কাজী হাবিবুল আওয়ালের কাছ থেকে যে শিক্ষা গ্রহণ করেছে বর্তমান নির্বাচন কমিশন, তাতে মনে হয় স্বাধীন এবং নিরপেক্ষ নির্বাচন, ফ্রি, ফেয়ার, ইম্পার্শিয়াল ইলেকশন অনুষ্ঠিত হবে। আমাদের অতিথিরা বলছিলেন যে তারা একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা করছেন এবং বর্তমান সরকারের প্রতি তারা আশাবাদী। তো এই ছিল আমার কাছে সাতক্ষীরা থেকে সবশেষ। ধন্যবাদ হাসান রাজীব। দর্শক, আমরা প্রান্তিক মানুষের কথা শুনলাম, এছাড়া রাজনৈতিক দলের নেতাদেরও কথা শুনলাম। তারাও যেটি বলছেন, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন চান, এই জন্য ভোটের মাঠে রেফারিকেও নিরপেক্ষ হতে হবে। দর্শক, এই ছিল আজকের আয়োজন। দেখা হবে আগামী পর্বে।